নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি ভাঙড় থেকে দাঁড়িয়েছি, আরেক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায়, পূর্বরাশির একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায়, তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে। পূর্ব থেকে যদি দাঁড়াতে চায় ওয়েলকাম, আমরা আলোচনা করব, করে চিন্তা ভাবনা করব, তার সঙ্গে কথা বলবো। তিনি যদি পূর্ব ক্যানিং এ ভোটে দাঁড়াতে চায় আমরা একটা ভাবনা চিন্তা করব। মন থেকে তিনি খেদ প্রকাশ করেছেন যে আমাকে যদি আমার ভাই দাঁড়িয়েছে ভাঙড়ে, আমাকে যদি ক্যানিং এ দেয় আমি দাঁড়াতে রাজি আছি। তাহলে সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করব, পার্টিতে আলোচনা করব। তিনি যদি আন্তরিকতার সঙ্গে আইএসএফ এর টিকিটে লড়াই করতে চান, ন্যায়ের জন্য, হকের জন্য, আমরা ভাবনা চিন্তা করব। আপনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, সেই হিসেবে যদি তিনি প্রস্তাব মুখে বললে তো হবে না, প্রস্তাব আসতে হবে পার্টির কাছে, ঠিক আছে? তো উনি মুখে বলেছেন প্রস্তাব আসুক, কোনো না কোনো মাধ্যম বা লিখিত যাই হোক, যে কোনো মাধ্যমে প্রস্তাব যদি আসে বসার টেবিল হবে, সেখানে আলোচনা হবে। তিনি যদি আন্তরিকতার সঙ্গে লড়াই করতে চান, আমি সাউথ চব্বিশ পরগনার দায়িত্ব আছে, আমি আমার পক্ষ থেকে আমি আলোচনা করব, আমার কমিটির সঙ্গে করে চিন্তা ভাবনা করব। কিন্তু নিষ্ঠার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করলে হবে না। কখনো আমি ভাববো তৃণমূল থেকে দাঁড়াবো, কখনো ভাববো আইএসএফ থেকে দাঁড়াবো, এরকম করলে হবে না। আইএসএফ দলটাকে আন্তরিকতার সঙ্গে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে, নইলে আমরা টিকিট দেবো তারপরে, মানে আমি ওনার সম্পর্কে বলছি না, উনি পীর সাহেব লোক, ওনার সম্পর্কে আমি খারাপ কিছু ভাবনা চিন্তাও করছি না। অনেক ক্ষেত্রে হয় না যে টিকিট নিয়ে দাঁড়ালো তারপর অন্য দলে চলে গেল, এটা আমি আশঙ্কা করছি না ওনার ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা আতঙ্কিত। যার কারণে পার্টিতে জি হোক, ভাইজানের ভাই হোক আর যাই হোক, তার সঙ্গে তিনি তো সক্রিয়ভাবে আমাদের আইএসএফ এর নেতৃত্বও নন বা পার্টি মেম্বারও নন বা পার্টির, উনি আমাদের ভাইজান যখন জেলে ছিল উনি প্রতিবাদ করেছেন, যথেষ্ট বলিষ্ঠ কণ্ঠে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, ওনাকে ধন্যবাদ। এবং সেই হিসাবে উনি যদি পূর্ব ক্যানিংয়ে দাঁড়াতে চায়, নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব। না, জেলা সভাপতি হিসেবে আপনি ব্যক্তিগতভাবে আপনি কতটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে কাশেম সিদ্দিকী যদি প্রার্থী হয় ক্যানিং পূর্ব? পার্টিতে ব্যক্তিগত বলে কিছু থাকে না, যৌথ সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্তটাই আসল সিদ্ধান্ত। সেখানে আমার মতামত আমি প্রকাশ করব, সবার জনমত, আমার দলের যে কমিটি, সেই কমিটির যদি মতামত হয়ে যায় তাহলে সেখানে আমি যদি নাও বলি কিছু করার নেই, কারণ মেজরিটি সিদ্ধান্ত হবে। যে হকের লড়াইয়ে নওশাদ সিদ্দিকী নিজের জীবনপাত করছে, 43-44 দিন জেলের মধ্যে কাটিয়ে আসছে, পুলিশের লাঠি খেয়ে টুপি পড়ে যাচ্ছে, এই ধরনের আন্তরিকতা আমাদের দলে তো সবাই আছে। আন্তরিকতাকে আমরা আদর্শ মনে করি, তো সেই আদর্শকে নিজেরা আঁকড়ে যদি ধরে এগিয়ে আসে, নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করব। কেন করব না? আমাদের দলে যত লোক বাড়বে, যত পপুলার লোক আসবে, ওনাদের তো কিছু না কিছু গ্রহণযোগ্যতা আছে, তাহলে সেই সব লোক আসলে আমাদের দল সমৃদ্ধ হবে। শেষ প্রশ্ন করবো আপনাকে, যে রাজ্যপাল ইতিমধ্যেই সুপারিশ করেছে যে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য, এর সঙ্গে কি আপনি একমত হবেন? রাষ্ট্রপতি শাসন জারি করে যদি নির্বাচনটা করে, তাহলেই বলবো সঠিক কাজ করছেন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের মন মানসিকতা ঠিক আছে। শুধু রাষ্ট্রপতি শাসন জারি করে সাধারণ মানুষের হয়রানি করার কোনো মানে হয় না। এখানে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচনটা করতে হবে, তবেই সাধারণ মানুষ রিলিফ পাবে। দীর্ঘদিন বা অনন্তকাল রাষ্ট্রপতি শাসন রাখা মানে তো সাধারণ মানুষ হয়রানি, সেটা করার কোনো মানে নেই। এই পুলিশ প্রশাসন যা করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি জানে না? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, চোখে ঠুলি পড়ে আছে। প্রত্যেকটা নির্বাচন একটার পর একটা প্রহসনে পরিণত হচ্ছে, লুট হচ্ছে। একটা কেন্দ্রে 1000 ভোট থাকলে 1000টাই পড়ে যাচ্ছে একটা দলের পক্ষে, এতে থেকে কি প্রমাণিত হয় না? আর আমরা তো কমপ্লেন ভুরি ভুরি দিচ্ছি। এক একটা নেতৃত্ব যারা গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে 100, 150, 300 করে কমপ্লেন জমা আছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপই নিচ্ছে না। কোথায় সিবিআই, কোথায় ইডি, কোথায় গেল তারা? মানে পুলিশ প্রশাসনটা তৃণমূলের বাপের জমিদারি ভেবে নিয়েছে, তার সঙ্গে তৃণমূলের বাপের ট্যাক্সল থেকে মাইনে দেওয়া হয় পুলিশ প্রশাসনের। সেটা তো হচ্ছে, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টেরও সহযোগিতা আছে আমি মনে করি। সেন্ট্রাল গভর্নমেন্টকে আপনি হাওয়ায় গুলি মারলে হবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট এসে রাজ্য পুলিশকে নির্দেশ দিতে পারে না। আপনার ফ্যামিলি না, ওটা নয়। আমরা যেগুলো দেখছি, যে তদন্তগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে, সেইগুলো যদি না, আলাদা ব্যাপার নয়। একটা চোর ধরলে আরেকটা চোর ভয় পাবে। তাহলে আপনি যদি ইডি সিবিআই এর তদন্তগুলো সঠিক রূপায়িত করতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, তাহলে এখানকার চোরগুলো কি পাবে? ভয় পাবে যে না, আমার গলায় হাতও পড়তে পারে, আমি সঠিক। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের হাত দেবো না কেন? ভোটগুলো হচ্ছে কেন প্রহসনে? সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স দিয়ে হচ্ছে, যখন মদ মাংস খেয়ে ঘরের মধ্যে শুয়ে পড়ে আছে আর এখানে ভোট লুট হচ্ছে,
কিসের সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে কাজ হচ্ছে? সব সমান। না, এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। প্রথমত হচ্ছে যে ভালো খারাপ দুটো দিকই রয়েছে। যুদ্ধ কখনো সলিউশন হতে পারে না, এটা আমিও মনে করি। কারণ যুদ্ধ হলে যেরকম ক্ষয়ক্ষতি হয়, কারণ পাকিস্তান অ্যাটাক করছে, পাকিস্তানের সমস্ত অ্যাটাক ভারত আটকে দিয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যেও কিছু কিছু তাদের ড্রোন, তাদের কিছু মিসাইল সাধারণ মানুষের বাড়িতে পড়েছে। রাজস্থান, জম্মু কাশ্মীর বা আপনার ওই পাঞ্জাব প্রদেশে বেশ কিছু সাধারণ মানুষের ঘরবাড়ি গেছে এবং সেখানে কিছু মানুষও মারা গেছে। এটা কখনো কাম্য নয়। পাশাপাশি আরেকটা ব্যাপার, ভারত যেভাবে যুদ্ধটা করছিল তাতে এটা মনে হচ্ছিল যে পাকিস্তানকে একটা বিশাল বড় শিক্ষা ভারত দেবে। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো, একটা তৃতীয় শক্তিধর দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট টুইট করে বলছেন দুটো দেশের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাবে, যুদ্ধ বন্ধ করুন। এবং সেক্ষেত্রে ভারত আবার দাবি করছে, ডিজিএমও দাবি করছেন যে পাকিস্তান থেকে সাদা পতাকা দেখিয়ে বলা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি তাই হয় তাহলে পাকিস্তানের যে মানে কি বলবো সেনাপ্রধান আসিফ মুনির, তাকে তার যে বড় বড় কথা, আজকে সেই কথা কোথায় গেল? পাকিস্তানের প্রধানমন্ত্রী, শুনুন কে কি বলেছে আমার দেখার দরকার নেই, প্রস্তাবটা এসছে পাকিস্তানের পক্ষ থেকে, এটা তিনটে জায়গা থেকে ক্লিয়ার। এক, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তুরস্ক ছাড়া কোনো দেশ পাকিস্তানকে এই যুদ্ধে সাহায্য করেনি, তাই তারা ক্ষেপণাস্ত্র নেই, তাদের কাছে ড্রোন নেই, তাদের কাছে যুদ্ধ করার অস্ত্র নেই, তাই তারা যুদ্ধ বিরতি ঘোষণা করছে। আর ভারত চিরকালই একটা সহনশীল দেশ। ভারতের কাছে দেখুন সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে, মানুষকে কি বোঝানো হয়েছে, অন্যরা কি বলছে আমি যাব না, কারণ পরিষ্কার যেটা বক্তব্য, কূটনৈতিক বক্তব্য দুটো দেশের, সেটাই হচ্ছে আসল কারণ। পাকিস্তান বলেছে যুদ্ধবিরতি ঘোষণা করছি, ভারত সেটাকে সম্মান দেখিয়েছে। তাহলে পাকিস্তান তো আগেই বলেছিল যে আপনারা এটা তদন্ত করুন, ইন্টারন্যাশনাল এতে গিয়ে যে তদন্ত করুন যে 26 জন পাইলগাঁওতে মেরেছে যে জঙ্গিদের, তাহলে ভারত তো সেইটা তদন্ত করতে হবে, তাহলে যুদ্ধে যাওয়ার কি প্রয়োজন? না, তদন্ত করে এটা পরিষ্কার হয়ে গেছে। আপনাকে এটাও বলে দিই, তদন্ত করে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই জঙ্গিরা তারা পাকিস্তানের জঙ্গি। কেন আমি বলছি, পাকিস্তান যে দেশ, এমনই একটা দেশ পৃথিবীর বুকে, আপনাদের আমি এই কথাটা আজকে তথ্যটা জানাই, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে তথ্য রয়েছে, 1947 সালে ভারতবর্ষ যেমন স্বাধীনতা লাভ করে, পাকিস্তান একদিন পরে পাকিস্তানও স্বাধীনতা লাভ করে। ওই সময় পাকিস্তান এমন একটা দেশ যে দেশে আজ পর্যন্ত কোনো সরকার 5 বছর টিকতে পারেনি তাদের স্বাধীনতার পর।